হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবার। বিশেষ করে লাইফা সম্পর্কে এমন একটা নিউজ জানতে পারলাম যেটা শুনে আমি তো অবাক হয়ে গেছি। আর আমার মনে হয় তোমরা প্রত্যেকে শুনতে পারলে বা তোমরা প্রত্যেকে জানতে পারলে তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে, আকাশ থেকে পড়ার মতো হবে। কারণ দেখো, বক্রবর্তী পরিবারের প্রত্যেকটা মেম্বার যে এক একটা স্ট্যাম্প লাগানো মানুষ, এটা তো আমরা জানি। কারণ একটা ফ্যামিলি থেকে হঠাৎ হঠাৎ এক একটা মানুষ গায়েব হয়ে যাচ্ছে, অথচ সেই পরিবারের একটা মানুষও কিন্তু সেই গায়েব হওয়ার রহস্যগুলো এই ওয়াইটি পরিবারের কাছে জানাচ্ছে না। ওয়াইটির পরিবারকে দিনের পর দিন মিথ্যা কথা বলে সেই ডে ওয়ান থেকে, অ্যাকচুয়ালি কি জানো তো, এই যে ড্যাশ ব্লগ মানে টিনুর নাম দিয়ে যে আইডিটা, এটা আমার মনে হয় উচিত ছিল নাম দেওয়াটা মিথ্যা ব্লগ। কারণ সেই ডে ওয়ান থেকে আমি একা, আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি। এই পিঙ্ক দেওয়াল কোনো সরকারের নয়, এটা আমার ভিক্ষা মায়ের বাড়ি। সেই দিন থেকে ফ্ল্যাটে যাওয়া, আমি একা আছি, বাথরুমে কলের জলের আওয়াজ হচ্ছে, অটোমেটিক্যালি সুইচ অন অফ হয়ে যাচ্ছে, সমস্তটা আমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি। তারপরেও কিন্তু দিনের পর দিন ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলে গেছে। অযোধ্যা ধামের বাসের ভিডিওই বলো আর রেস্টুরেন্টে খেতে যাওয়াই বলো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা করে পুরুষ টিনুর সাথে ছিল। সেটা ফোকলা, সেটা জিমোলা, সেটা টোটোলা, সেটা জলওলা, কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদেরকে মিথ্যা কথা বলে এসছে। কারণ এরা মিথ্যা ছাড়া নিজেদের আইডির ব্লগিং দিতেই পারে না। কারণ কি জানো তো, ব্লগিং মানে এমন একটা জায়গা যেখানে তোমার নিজস্বতা থাকবে, তোমার ট্যালেন্ট থাকবে, তোমার ক্রিয়েটিভিটি থাকবে। কিন্তু টিনুর ব্লগিংয়ে শুধুমাত্র খেলাম, ঘুমালাম, সকালে উঠলাম আর হই হুল্লোড় চেঁচামেচি মানে ফাজলামো টাইপের একটা ব্লগ। এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কজন ব্লগার কিন্তু মোটামুটি ফেমাস আছে, মানে এই মোটামুটি আমাদের যত, মানে আমরা যাদেরকে প্রতিনিয়ত দেখি। কিন্তু তার মধ্যে সব থেকে থার্ড ক্লাস ব্লগিং যদি হয়, আমি টিনুকে বলছি না, সব থেকে থার্ড ক্লাস ব্লগিং যদি কেউ করে থাকে সেটা কিন্তু হচ্ছে টিনু। বাচ্চার বাবার ভিউজ হতে পারে অনেকটা ডাউন, কিন্তু সেই জায়গায় তার ব্লগিংয়ের মধ্যে অনেক রকম ভ্যারাইটিস জিনিস থাকে। একটুখানি হয়তো ব্যাগ বানানো, মা কি রান্না করছে সেটা দেখানো, কোনো একদিন সবজি কাটা, কোনো একদিন ছাদ থেকে ভিডিও শুরু, কোনো একদিন বাগান থেকে, কোনো একদিন কলা গাছ কাটছে, মানে নানান রকম ভ্যারাইটিস দিয়ে কিন্তু ব্লগিংটাকে করা। মানুষ দেখে শান্তি পায়। কারণ কি, ব্লগিং মানে আমরা কি বুঝি, আমরা আমাদের নিত্য লাইফস্টাইলে যেটা হবে সেটা তুলে ধরবো। কিন্তু তার মধ্যেও যারা স্ট্রাগল করে একটু ব্লগিং করে তারা দেখবে প্রতিদিন একঘেয়েমি কন্টেন্ট দিতে চায় না। আর যারাই একঘেয়েমি এইরকমভাবে কন্টেন্ট দেয় যে আমি বিনা পরিশ্রমে অনেক কিছু পাবো, তারাই কিন্তু এইভাবে পুরোপুরি একদম মাঠের মাঝখানে হাবুডুবু খেয়ে গড়াগড়ি দেয়। এখনও পর্যন্ত টিনুর ভিউজটা ওই 7,000 8,000 অবধি কেন আছে জানো? কারণ কি, ও একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হয়ে উঠেছে। ও ইচ্ছাকৃত ভিউয়ার্সদেরকে তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেয় যাতে করে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং ওর ভিউজটা একটু আপ হতে পারে। নচেত তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে ওর ভিডিওর মধ্যে বললো যে ম্যামের আজকে অনেক সকাল সকাল উঠেছি, ম্যামের কাছে যাব, ম্যাম আমাকে ডেকেছে মডেল হিসাবে। আচ্ছা তোমরা বলো তো, আমি তো আর টিনুর মতো অত বড় ব্লগার নয়, আর নিজের চরিত্র বিক্রি করে, পরিবারের মান সম্মান বিক্রি করে অত বড় ব্লগার হওয়ার আমার মনে হয় না কোনো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা কোনো মানুষের মনের মধ্যে এই ইচ্ছার প্রকাশ থাকতে পারে। সেই জায়গায় আমি যতদূর জানি মডেল মানে আমরা কি, কারণ এভাবেই যদি প্রত্যেকে মডেল হয়ে যায় তাহলে আমরা যখন ব্রাইডাল বলো বা ভ্রু প্লাগ বলো, চুল কাটা বলো, মাসাজ করা বলো, যে কোনো আমরা কাজ শিখি না কারো মানে কেন, আমরা তো প্রথম প্রত্যেকের ওপর ট্রাই করি, তাই তো, যে দেখি হাতটাও আমার প্র্যাকটিস হবে এবং কতটা আমরা ভালো শিখেছি সেটা। কিন্তু তার মানে আমি বাড়ির কোনো একটা মেম্বার্স বলো বা কোনো রিলেটিভকে আমি সেটা করে দিলাম মানেই সে কি মডেল হয়ে গেল? তাহলে টিনু তো এই যে এতগুলো রিলেটিভের হাতে ও নেল আর্টটা করলো, তাহলে টিনুর কাছে কি এগুলো প্রত্যেকে মডেল? কই শুনিনি তো টিনু এইভাবে ভিডিওর মধ্যে বলতে যে আমি আজকে একটা মডেলের ওপর আমার নেল আর্টের অ্যাপ্লাই করব, এরকম কি কিছু বলেছে? বলেনি। কিন্তু ভিডিওতে আজকে আমাদের কি বলা হলো, যেহেতু আমি কালকের ভিডিওটা বলিনি তাই কালকের আজকের মিলিয়ে কিন্তু আমার এই ভিডিওটা হবে, অনেক কিছু কথা তোমাদের সামনে শেয়ার করব। তো সেই জায়গায় তোমার টিনু বলল যে আমাকে মডেল হিসাবে ম্যাম ডেকেছে তাই সকাল সকাল উঠেছি। 12টার সময় ক্লাস, টিনু নাকি সকাল সকাল উঠেছে। তোমাদের মনে হয় যে ও সকাল সকাল উঠেছে? যেই মেয়ের কিনা রাতে সময় থাকার পরেও আজকের ভিডিওতে বলল যে তাড়াতাড়ি চলে এসেছি তো ওই কচুয়া থেকে, তাই সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি, যদিও বা জানি না আমার ঘুম আসবে কিনা, কারণ নাইট ডিউটিটা যে করতে হবে
প্রতিনিয়ত কাজের অজুহাত, এই নেল আর্ট প্র্যাকটিস, এগুলো তো আমাদের কাছে কয়েক মাস ধরে বলে গেল, কিন্তু এরপর তো আর কোনো অজুহাত নেই। তাই বলল যে তাড়াতাড়ি শুয়ে পড়লেও জানি না ঘুম আসবে কিনা, কারণ নাইট ডিউটিটা সেই আগেও ছিল, এখনও আছে। তো এই যে বললো যে আমাকে মডেল হিসাবে ডেকেছে, কিসের মডেল? আমরা তো মনে করি সেই মডেলই আসল মডেল, যে কোনো একটা ইভেন্টে যাবে। এই যেমন আগের কিছুদিন আগেও গিয়েছিল এক্সপোতে, তোমরা ওখানে দেখেছো, তোমার ওখানে কিন্তু অনেক কজন মডেল উপস্থিত ছিল, যেমন হচ্ছে প্রীতি কিন্তু পিউয়ের মডেল হয়ে গিয়েছিল। প্রীতিকে সুন্দরভাবে সাজিয়েছে এবং তার উপর অ্যাপ্লাই করেছে নানান রকম কিট, অ্যাপ্লাই করেছে নানান রকম লিপস্টিক, মানে কি বলবো, ব্রাইডালের নানান রকম সামগ্রী। এবং তাতে যারা অন্যান্য ছোটোখাটো যারা পার্লারে কাজ শিখেছে তারা অনেক কিছু জানতে পেরেছে, অনেক কিছু প্রোডাক্ট সেখান থেকে কালেক্ট করতে পেরেছে এবং প্রীতিকে সেখানে সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটাকে বলা যায় মডেল। কিন্তু টিনুকে নাকি মডেল হিসেবে ডেকেছে। টিনু কি সত্যিই মডেল হিসেবে ওখানে গেছে? অ্যাকচুয়ালি যেহেতু টিনুর গায়ের রঙটা পরিষ্কার, সেই কারণে টিনুর হাতে নেলটা সুন্দর দেখতে লাগবে, তাই টিনুর কাছে গেছে। এবং কি জানো তো, মডেল হিসেবে ডাকলো আর চলে গেল। এই যে ও একটা কথা বললো না, এগুলো বোকা বোকা কথা। কারণ নিজেই বলল যে আসলে আমি না এবারে একটু বলেছি, কারণ বড় নেল করলে খুব বেশি অসুবিধা হয়। আরে বাবা, মডেলের ওপর আমি যখন কোনো কাজ করব তখন মডেলের কোনটা সুবিধা, মডেলের কোনটা অসুবিধা, এটা কিন্তু দেখে না। তার উপর আমার হাতের কাজটা আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলবো, যাতে করে দেখতে সুন্দর লাগে, প্লাস সেখান থেকে আমার কিছু প্রমোশনও হয়, প্লাস জিনিসটা সুন্দর হয়, তাই তো। কিন্তু বলা হচ্ছে যে আমি ম্যামকে বলেছি এবারে আমার হাতের নেলটা একটু ছোট করবে। এরকম কি কোনো মডেল বললে তার উপর তার ইচ্ছা মতো কাজ করা যায়? তোমরা একবার ভেবে দেখো তো। তো অ্যাকচুয়ালি টিনুর যেহেতু বাড়িতে কোনো কাজকর্ম নেই, টিনুর ছাড়া যেই সমস্ত মেয়েরা ওখানে ওই নেল আর্ট শিখছিল, এমনকি ম্যাম, প্রত্যেকেই কিন্তু সংসারী মহিলা। প্রত্যেকটা মেয়ের মনের মধ্যেই একটা ইচ্ছা শক্তি যে আমি এখান থেকে কিছু শিখবো, সেই টাকা ইনকাম করে আমি আমার সংসারটাকে আরও উন্নতির শিখরে নিয়ে যাব। কিন্তু টিনুর মধ্যে কি ইচ্ছা, কতটা আমি ছ্যাবলামো করব, কতটা আমি ভিউয়ার্সদেরকে বোকা বানাবো, কটা পুরুষ আমি আমার মানে জালে ছিপ, কি বলবো, ছিপ ফেলে মাছ তুলতে পারি, এরকম বিষয় কিন্তু টিনুর মধ্যে সবসময়ের জন্য আছে। তো টিনুর হাতে অ্যাকচুয়ালি ওই নেল আর্টটা করেছে। টিনু যেহেতু বাড়িতে কোনো কাজকর্ম করে না, ওই কাজ নেই তো খইবাজ, ওই একটু এটা করলো ওটা করলো, অতটুকুনি। এবং আমরা প্রত্যেকেই জানি, না আছে স্বামী, না আছে সন্তান, কারোর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য টিনুর নেই। যেই কারণে টিনুকে বললে টিনুর একটা কন্টেন্ট হবে, প্লাস টিনুর মাধ্যম ধরে ম্যাম কিছু কাস্টমার হয়তো পাবে। কাস্টমার মিনস অন্য কোনো কারণে নয়, এই নেল আর্টের তার স্টুডেন্ট বলতেই পারো, পাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে টিনু একটা বেকার মহিলা, যার কিনা কাজকর্ম নেই, সেই কারণে ম্যাম তাকে বলেছে, এক কথায় রাজিও হয়ে গেছে। কিন্তু অন্যান্য প্রত্যেকটা মহিলাদের কিন্তু সংসার আছে, কাজকর্ম আছে। দুদিন অন্তর ওরকম বড় বড় নেল করবে, বাচ্চাকে খাওয়ানো বলো, স্নান করানো বলো, ঘুম পাড়ানো বলো, আদার্স রান্না, সংসারের কাজকর্ম, ওই রকম বড় বড় নখ করে কতটা প্রবলেম হয় সেটা তোমরা টিনুর ভিডিও থেকে নিশ্চয়ই জানতে পারো। আজকের ভিডিওতে ইলিশ মাছ রান্না হয়েছে, বলছে আমি তো মাছটা বাঁচতে পারবো না, তাই মাসি মাছটা বেচে দিচ্ছে। ভাবো তুমি, তার মানে এই যারা সংসারী মহিলা তারা যদি মডেল হতো, টিনুর কথায় যারা ওই 2 টাকার মডেল হতো, তারা সামান্য একটা মাছ বেচেও যদি না খেতে পারে, তাহলে তারা তাদের সংসারকে কিভাবে চালাবে? তাই এই সমস্ত মডেল গল্প না, আমার মনে হয় বোকা বোকা কথা। মডেল যদি হওয়ারই হতো তাহলে আমার মনে হয় এক্সপোতে টিনু ওখানে কারণ মডেল হতে পারতো, যেমন কিনা প্রীতি হয়েছিল, সুনন্দা হয়েছিল, কারণ না কারণ মডেল। কিন্তু না, ওই মডেল হিসেবে কয়েকটা কথা ভিডিওর মধ্যে বলেছি, সেই ক্ষেত্রেই কিন্তু টিনু ওটাকে একটুখানি মানে হালকাভাবে বলে গেল। এবার চলে আসি, টিনু গেল, সেখানে গিয়ে সেই নেল আর্ট হলো। ম্যামের কাজগুলো তোমরা দেখেছো, প্রত্যেকে কত সুন্দর, কিন্তু টিনুর হাতের কাজ ও ক্যাটাই ছাড়া আজও পর্যন্ত কারোর উপর কোনো ডিজাইন কিছু করতে পেরেছে? কারণ ও কোনো কাজ শিখতেই পারেনি। তোমাদেরকে বলেছিলাম না, বাচ্চার বাবার ব্যাগ নিয়ে যাদের এত প্রবলেম, বাচ্চার বাবা তো তবু 10টা ব্যাগও বিক্রি করছে, কিন্তু এই যে 2 মাস হয়ে গেল নেল আর্ট করে মানুষের কান ঝালাফালা করে দিল, একটাও এখনো পর্যন্ত টিনু নেল আর্টের জন্য কোনো দিক থেকে কোনো কাজ পেয়েছে যেটা অরিজিনালি ওর কাজ, কোনো রকম কোনো রিলেটিভের হাতে অ্যাপ্লাই নয়, অরিজিনালি ও কোনো কাজ পেয়েছে? পায়নি, পাবেও না, কারণ ওর হাতের কাজ সেই রকমভাবে কিন্তু ভালো নয়। দেখো, অনেক মানুষ আছে টিনুর নোংরামুখে সাপোর্ট করে, টিনুর এই মানে কি বলো, যাচ্ছে তো একটা লাইফস্টাইলকে খুব ভালো এগিয়ে যাও, ওগুলো মুখে বলে।
তারাও তো পারে না। সব ভিউয়ার্স যে দিল্লি বোম্বে বাইরে বাইরে থেকে দেখছে এমন নয়, এমন অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু টিনুর পাশের গ্রামেই থাকে এবং তাদের আইডিও আছে। কই তারা তো কখনো বললো না যে আমি যাচ্ছি তোমার কাছে নেল আর্ট করাতে, আমার খুব ইচ্ছা নেল আর্ট করাবো। কখনো কি তোমরা দেখেছো? কারণ জানে যে তারা ওই মুখেই দেবে, মানে মুখেতেই বচনটা দেবে, কাজে কিন্তু কখনোই টিনুর পাশে গিয়ে হেল্প করতে পারবে না যে এই নাও আমি তোমার প্রথম ক্লায়েন্ট হলাম, তোমাকে টাকা দিয়ে তোমার কাছে আমি নেল আর্ট করলাম। এরকম কিন্তু কাউকে তোমরা এখনো পর্যন্ত দেখতে পাবে না। তো ওই নেল আর্টের ওখান থেকে চলে এলো, ক্লাস থেকে এলো, তারপর দেখলাম যে ওই তালের বড়া বানানো। মাসিটা খুবই চনমনে একজন। হ্যাঁ, আর যাই হোক নাই হোক, কী বলো, বাচ্চা সমেত বৌমা নিয়ে এসেও কি সুন্দর ঘর করছে, তাই না? এই মাসির কাছ থেকে হয়তো টিনুর মায়ের শেখা উচিত যে ছেলের সংসারটা কিভাবে বাঁচাতে হয়। তো যাই হোক, সেই তোমার তালের বড়া বানানো হলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, ওখানেই ব্লগিংটা এন্ড হয়ে গেল। ওই যে একটা ব্র্যান্ডের প্রমোশন, মানে ম্যাটের একটা ব্র্যান্ডের প্রমোশন, তো সেটাকেই নিয়েই ব্লগিং শেষ। মানে একদিন হলো নেল আর্টের মডেল আর একদিন হলো ব্র্যান্ড প্রমোশন, মানে এইভাবে দুদিন মিলিয়ে একদিনের ব্লগিং। মানে বুঝতে পারছো কত বড়, মানে ওয়াইটির স্বনামধন্য বড় ব্লগার। আবার কিছু কিছু মানুষ বলে ওর নেল আর্ট দেখে নাকি আমি হিংসা করছি। আরে হিংসা, ওই যে বলি না, আমি কোনো সময় সেইভাবে নেল পলিশ পরতেই পছন্দ করি না, আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার ভালো লাগে না মানে যে কারোর ভালো লাগবে না এরকমটা নয়, ওকেশন অনুযায়ী অবশ্যই পরি, কিন্তু সব সময়ের জন্য নয়। আমার মনে হয় যেটা ন্যাচারাল সেটাই রাখাটাই সব থেকে বেশি বেটার। এবং যেহেতু বাড়িতে বাচ্চা আছে, খাওয়ানো বলো, স্নান করানো বলো, সবটাই তো করতে হয়, তাই এটাই কিন্তু ছোট। তো যাই হোক, সেই ম্যাটটা নিয়ে এক কাণ্ড হলো। কি দেখলাম আমরা? প্রথমত ম্যাটটার জন্য পুক্কুকে ডাকা হলো, মাকে ডাকা হলো, ক্যামেরাবন্দি করা হবে সমস্তটা। এবং অদ্ভুত লাগলো, দেখো অমাবস্যার কিন্তু সারা শরীরেই আমরা ব্যথা শুনি, এখান ব্যথা ওখান ব্যথা, এবং এই ম্যাটগুলোতে শুলে নাকি শরীরের অনেক রকম ব্যথা ট্যাথা কমে, অনেক রোগ কমে। তাহলে আমার প্রশ্ন হলো, দাদার ঘরে কেন টিনুর আগেকার এই ম্যাটটা পাতা হলো? ওই ম্যাটটা তো অমাবস্যার ঘরেও পাতলে পারতো না? নাকি এখন মায়ের থেকেও দাদার বেশি প্রয়োজন? মানে দাদা কোথায় খেয়ে উল্টে হয়ে পাল্টে হয়ে পড়ে থাকে, মানে ওই 2 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, তো সেই কারণে কি দাদার শরীরে মায়ের থেকেও বেশি ব্যথা হয়েছে, যে কারণে দাদার ঘরে বেশি প্রয়োজন? দেখো 24 বছরই বলো, 26 বছরই বলো, আর 30 বছরই বলো, এই মুহূর্তে এই সমস্ত কিছু ভাবাই যায় না। তারপরেও যেহেতু ব্র্যান্ড প্রমোশন, তাহলে তো মনে হয় টিনুর ঘরের ম্যাটটা ওর মায়ের ঘরে দেওয়ার প্রয়োজন ছিল, যেহেতু বয়স হয়েছে, ব্যথা বেদনা তো হতেই পারে। কিন্তু না, ঘরের ম্যাটটা ওর দাদার ঘরে গেল। আমার না দেখি জাস্ট অবাক লাগলো যে তাহলে কি তোমার মৌসম্বির সব স্মৃতি আস্তে আস্তে ওই ঘর থেকে মুছে ফেলতে চাইছে। দেখো এই কথাটা আমার কিছুদিন আগেই সন্দেহ লেগেছিল, যখন আলমারি গোছাচ্ছিল অমাবস্যা। বললো অনেক শাড়ি জামা কাপড় অগোছালো হয়ে আছে, সব এক জায়গায় করে রাখবো এবং সোনার ঘরটাকেও একটু গুছিয়ে দেবো, সোনার ঘরটাকে। তো তখন দেখলাম মৌসম্বিরও অনেক জিনিসপত্র দেখেছিলাম যে যেগুলো বাইরে প্রথম দেখতে পেতাম, সেগুলো কিন্তু আর পরবর্তী ব্লগিংগুলো তো আর দেখতে পায় না। তাহলে কি মৌসম্বির জামা কাপড় প্লাস এই যে ম্যাটটা, যেটাতে কিনা মৌসম্বি এবং লাইফা একসাথে সুতো বিছানায়, সেই স্মৃতিটাকেও ঘর থেকে পুরোপুরি চির বিদায় দিয়ে দিচ্ছে। কারণ কালকে ছেলে বলছে যে মানে আর ফিরে আসা আর কোনো রকম কোনো রাস্তা নেই, আর তার পরের ভিডিওতেই দেখতে পাচ্ছি যে ম্যাটটা পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হচ্ছে। অদ্ভুত বিষয়। যাই হোক, তারপর দেখলাম টিনু বলছে যে তার পার্টনার হচ্ছে কে, পুক্কু। মানে এখন পার্টনার নিয়ে, তারপরে তোমার প্রেমিক নিয়ে একবার এদিকে পোস্ট, একবার ইউটিউবে এসে নানান রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা। আসলে কি জানো তো, ভিউজের জন্য কত কিছুই না এদেরকে করতে হবে। তবে যাই হয়ে যাক নাই হয়ে যাক, সেই আগের যে ভিউজ কখনোই কিন্তু টিনু পাবে না। কারণ একবার যখন জেনে যায় না মানুষ যে এ নিজের চরিত্রের চচ্চড়ি করে যে কোনো লেভেলে নামতে পারে, তখন কিন্তু মানুষ অত সহজে ওকে না আর বিশ্বাস করবে না। তো যাই হোক, তারপর সেই ম্যাট নিয়ে অনেক রকম কাণ্ড হলো। এবং ওই ম্যাটটার ব্র্যান্ড প্রমোশন শ্যুট করার জন্য টিনু যখন ওই ড্রেসটা পরেছিল, তোমরা কি দেখেছো ওকে ঠিক কতটা রোগা লাগছিল? হ্যাঁ, তোমরা তো অনেকেই বলেছো নাকি ও নাকি অনেকটা রোগা হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যারা সত্যি ওকে ভালোবাসে, ওর সত্যি যে রূপটা এখন দেখতে পাচ্ছে, বলবে যে তুমি মোটেও রোগা হওনি, বরঞ্চ তুমি আগের মতোই আবারও মোটা হতে আরম্ভ করেছো। কারণ ডায়েট তো করে না। কই ওদের যারা শুভাকাঙ্ক্ষী প্লাস ওকে নিয়ে যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে পজিটিভভাবে, তাদের মুখে তো এই প্রশ্নটা শুনি না। কোথায় গেল তোমার ইয়োগা, কোথায় গেল তোমার ডায়েট, এই সমস্ত কন্টেন্ট তোমার কোথায় হয়ে গেল? ওই 1-1.5 মাস করেই সমস্ত কিছু হাফু হয়ে গেল। হ্যাঁ, কারণ টিনু কোনো কিছুই টানতে পারে না, অনলি ফর কন্টেন্টের জন্য এগুলো কিন্তু করা।
এতই নাকি তারা ব্র্যান্ড প্রমোশন করেছে, এতই নাকি মা ঘর ঝাড়াঝুড়ি করেছে, যার জন্য দুপুরবেলা বিরিয়ানি। আসলে কি জানো তো, আগের দিন যখন ওই তালের বড়া বানাচ্ছিল, পুক্কু বলছে যে ওই আমার হাফ বিরিয়ানি আছে, ওই যে বিরিয়ানি কথাটা কানে গেছে, মানে ওকেও কিন্তু খেতে হবে। নচেত বাড়ির মধ্যে তিনটে মহিলা যারা কিনা সেইভাবে কোনো কাজকর্ম করতে আমরা ব্লগিংয়ে দেখছি না, তারপরেও শুধুমাত্র ঘর ঝাড়তে নাকি দুপুরবেলা রান্না আর কমপ্লিট করতে পারলো না, বৃষ্টি করেই কাটিয়ে দিল। তো দুপুরবেলা দেখলাম বিরিয়ানি আনা হলো এবং বিরিয়ানি সপরিবারে মিলে মানে খাওয়া হলো। খাওয়ার পর আবার ওইখানে মোটামুটি ভিডিওটাকে এন্ড করে দিল, বললো এইখান থেকে পরের দিন আরও একটা ভিডিও শুরু করব। সেই ভিডিওটা হচ্ছে আজকে মাসি এবং টিনু মিলে তিনজনে মিলে দেখলাম গেছে ওই লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে। খুব ভালো কথা, কিন্তু টিনু যে ড্রেসটা পরে গেছে, আচ্ছা এটা কি কোনো মন্দিরে যাওয়ার ড্রেস হলো? হ্যাঁ, টিনু তোমার কুর্তি পরে, প্যান্ট পরে, ভালো লাগে, খারাপ লাগে বলবো না, কিন্তু একটা মন্দিরে গেলে মিনিমাম একটা কমন সেন্স থাকে যে একটা চুড়িদার পরি, একটা ওড়না নিই, শাড়ি পরি বা না পরি, না সেই একটা শর্ট কুর্তি তার সাথে একটা প্যান্ট। যখন ও জল ঢালছে তোমরা দেখবে ওকে কতটা দৃষ্টিকটু লাগছে। দেখো, মানুষ সময় অনুযায়ী আর জায়গা অনুযায়ী কিন্তু ড্রেস পোশাক পরে, কিন্তু টিনুর এই যে নিজেকে মানে মডেল ভাবতে শুরু করেছে, অ্যাকচুয়ালি ও তো মডেলের মটাও নয়, তাই না? কারণ না তো ফিগার শুধু রং থাকলেই হয় না, ফিগারকে মেনটেন করতে হয় এবং সব থেকে বড় কথা ভদ্রতা, সময় দিন পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেনটেন করা। কিন্তু টিনুকে দেখলাম ঠাকুরের মাথায় জল ঢালতে গেছে, সেখানেও ওরকম একটা কুর্তি এবং একটা প্যান্ট পরে চলে গেছে। একটা সুন্দর কুর্তি, মানে চুড়িদারও তো পরতে পারতো, যেটা লং চুড়িদার, যেটা কিনা টিনুর ওই মাসিটা পরেছিল। যাকে গেল। তো মাঝ রাস্তায় দেখলাম, স্টেশনে গিয়ে দেখলাম চা খাওয়ার কথা বলতে ঠাম্মির কথা মনে পড়লো। এর আগে আর একটা কথা বলি, অমাবস্যার ভিডিওতে এই যে কিছুদিন আগে ডাব পেরেছিল ঠাম্মি থাকাকালীন, বলছে যে তখন তো ওই একটা ডাব পেরেছিল, ওটা মানে সোনার ঠাম্মি খেয়েছিল, এখন একটা আছে তুই খেয়ে নে। তো এখন মা বলতেও ভুলে গেছে, মানে শাশুড়ি মা করে যে কিছুদিন আগে কন্টেন্ট আমরা পাচ্ছিলাম, সেটাও এখন মন থেকে পুরোপুরি একদম শেষ। আচ্ছা, এই যে ভক্তি, কই ভক্তি বাথরুম কমপ্লিট হয়ে গেল, বাথরুমে কেমন কি কুমোট বসলো, কি কোন কোম্পানির তোমার কল কিনলো, কোন কোম্পানির মার্বেল যদি লাগিয়ে থাকে মার্বেল কিনলো বা টাইলস কিনলো, বা কোন কোম্পানির কুমোট কিনলো, এগুলো তো আমরা কিছুই জানতে পারলাম না। আসলে কি, ওই বাথরুমটা পুরোপুরি কিন্তু টিনু বানিয়েছে, শুধুমাত্র ভিউয়ারদের সামনে একটু মিথ্যে কথা বলা হলো যে বাবা বানাচ্ছে। বাবা বা কেউই কিছু বানাচ্ছে না, এটা টিনুই বানিয়েছে। বুঝতেই পারছো, বাথরুম কমপ্লিট, অথচ বাবা নাকি এতটাই কর্মে ব্যস্ত একবারও বাড়িতেই আসতে পারলো না। মিস্ত্রিদের টাকা না মেটালে মিস্ত্রিরা কি এমনি চলে গেল? মিস্ত্রিদের নিশ্চয়ই পুরোপুরি টাকা মেটাতে হয়েছে, তো সেই টাকা কই, বাবা তো মেটালো না। বাবার লোনের প্রয়োজন ছিল, সেই লোনটার অ্যাপ্লাই করেছিল, হয়তো লোনটা মানে পসিবল হয়নি, সেই কারণে বাবা কিন্তু আবারও সে আগের মতো সম্পর্ক পুরো কাট করে দিয়েছে। লোনটা পেলে হয়তো কিছুটা একটু হলেও হয়তো আবারও আমরা দেখতে পেতাম একটু রস ভাব, কিন্তু যেহেতু লোনটা হয়তো পায়নি, স্যাংশন হয়নি, সেই কারণে বাবাও কিন্তু আবারও লাপাতা হয়ে গেছে। তো মন্দিরে গেল, মন্দিরে গিয়ে পুজো দিল, তারপরেই তিনজন খেতে বসেছে। প্রথমে সিদ্ধ ভাত, তারপর তোমার খিচুড়ি। বললো এই খিচুড়ি একদম ভোগের প্রসাদ, হচ্ছে দারুণ মূল্যবান। সত্যি আমার কাছেও এই ঠাকুরের ভোগ আমার খুব ভালো লাগে, মানে যেখানেই দিক না কেন ঠাকুরের ভোগের মধ্যে আলাদাই একটা কিন্তু মাহাত্ম্য থাকে, সত্যিই খুব ভালো। তো সেখান থেকে এসে রাত্রিবেলায় দেখলাম ইলিশ মাছ রান্না হয়েছে, ইলিশ মাছ আর ভাত। তো বলি কি, এই যে দুপুরবেলা বিরিয়ানি, তারপরে ইলিশ মাছ, আর তার মাঝখানে পাস্তা হয়েছে, যদি ওটা ব্র্যান্ড প্রমোশন ছিল, এই যে খাবার দাবারের আইটেমগুলো ঠাম্মি থাকতে কেন হয়নি? ঠাম্মিটা এতদিন পর বাড়িতে এসেছিল, ইলিশ মাছ, খাসির মাংস, এগুলো কেন আমরা দেখতে পাইনি? বা এই যে এখন আমরা দেখতে পাচ্ছি পাস্তা রান্না, যদি বা ও প্রমোশনাল ভিডিওর জন্য পাস্তা রান্নাটা করলো, তবুও নর্মাল পাস্তাও তো বাড়িতে বানাতে পারতো, যেগুলো কিনা আমরা আগে দেখেছি না। ঠাম্মি আসাতে কতটা যে এদের প্রবলেম হচ্ছিল মা এবং মেয়ের নোংরামো করতে, তোমরা বুঝতেই পারছো। ঠাম্মি যাওয়াতে একদম এক গাল হাসি মা মেয়ের মধ্যে সবসময়ের জন্যই আছে। তো যথারীতি ওই রাত্রিবেলা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেলো এবং বলল সারাদিন তো অনেকটা ক্লান্তি হয়েছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। দিয়ে বলল যে তাড়াতাড়ি শুয়ে তো পড়বো, কিন্তু ঘুম হবে কি জানি না, কারণ নাইট ডিউটির অভ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি কি আর ঘুম এলে হয়। এবার চলে আসি তোমাদের কাছে। প্রথমে যে কথাটা আমি বলবো, তোমাদেরকে বলছিলাম যে
এমন একটা কথা জানতে পেরেছি, তোমরা শুনলে অবাক হবে, সেটা হচ্ছে কিন্তু লাইফা সম্পর্কে। দেখো, লাইফা এবং মৌসুমীর মধ্যে ছাড়াছাড়ি আমরা কি জেনেছি, যে যখন মৌসুমী ভোট দিতে গিয়েছিল কৃষ্ণনগর, তখন রিতার সাথে দেখা হয়ে রিতা কিছু কথা মানে টিনু নাকি বলেছে, সেরকম কিছু বলেছিল, যার জন্য লাইফা এবং মৌসুমীর মধ্যে ছাড়াছাড়ি। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই একটা সম্পর্ক যে ছোট্ট কোনো কেউ কিছু বলে দিল তাতেই সম্পর্ক কিন্তু ভেঙে যায় না। এবং মৌসুমী যতটা একজন ভদ্র মেয়ে, এই ছোট্ট একটা কারণের জন্য কখনোই কিন্তু সম্পর্ক ভেঙে দেবে না। কারণ মৌসুমী যখন আগে ভিডিও দিত, মৌসুমীর কমেন্ট সেকশনেও কিন্তু অনেকে কমেন্ট করতো, তোমার ননদ এই, তোমার লজ্জা করে না, এই পরিবারে এই ওই হ্যান ত্যান। ওর যদি সত্যি মনে হতো না শুধুমাত্র এই কারণগুলোর জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, তাহলে কিন্তু তখনই সেই স্টেপটা নিলে পারতো। এবং বিয়ের আগেই যেহেতু টিনুর এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল, এই বাড়িতে কিন্তু বিয়েই করতো না, কিন্তু হয়তো ভেবেছিল যে বোনটা এরকম বাড়ির মা বাবা বা যাকে বিয়ে করছি সে অন্তত ভালো। কিন্তু সেই জায়গায় ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা ঘটনা। তো শুধুমাত্র এই কয়েকটা কথার জন্য যে লাইফার সাথে সম্পর্ক শেষ করে দেবে মৌসুমী, এমন কিন্তু নয়। এমন কিছু ঘটনা তো নিশ্চয়ই আছে যার জন্য মৌসুমী এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবং তোমরা দেখেছো, যখন এই রিতা 1 মাস এখানে এসেছিল, তারপরে কিন্তু মৌসুমী গায়েব হয়ে গেল। চলো তোমাদের সামনে একটা কমেন্টস আমি একটু পড়ে শোনাই। টিনুর ভিডিওতে দেখলাম এই যে রিতার একটা আইডি আছে, সে কমেন্টস করেছে। কারণ কি, তোমাদেরকে আমি টাইমটা মেনশন করছি, 15 মিনিট 48 সেকেন্ডে যখন ওই দুই বোন মিলে অমাবস্যা এবং অমাবস্যার বোন মিলে ছবি তুলছিল, তখন কিন্তু বলছিল অমাবস্যা যে এখানে রিতা টিতা এরমভাবে বলছিল যে আমরা ওপরে উঠে কত সুন্দর ছবি তুলেছি। তো ওই কথাটা বলার জন্য রিতা একটা কমেন্ট করেছে, দেখেছো আমার পিসির কিন্তু আমার কথা মনে আছে, এরকম একটা কমেন্ট করেছে। তো সেই আইডিটা গিয়ে দেখলাম, যে দেখি এত টিনুর সাথে মানে ভাব ভালোবাসা করার আসল মতলবটা কি। কারণ ওয়াইটিতে নিজেও একটা নাম কামাবার জন্য, কিন্তু সবাই তো আর ওই অত ইজিলি চরিত্রের চচ্চড়ি করতে পারে না যে এত তাড়াতাড়ি নাম কামাতে পারবে। এমনকি রিতার হাজব্যান্ডেরও একটা কিন্তু আইডি আছে, দেখতে পেলাম। তো সেই আইডিতে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, লিখেছে, তুমি নাকি টিনুর ভাইয়ের সাথে প্রেম করছো, তাই মৌসুমীকে উল্টোপাল্টা কথা বলে ওর সংসার ভেঙেছে। আগে তো টিনুর পরিবারের সাথে এত মিল ছিল না তোমার। 1 মাস ওদের বাড়ি তুমি থাকার পর মৌসুমীও বাড়ি থেকে চলে গেল, আর এখন ওর দাদা বিবাহিত মেয়ের সাথে প্রেম করছে। তোমার দেখি খুব মিল টিনুর দাদার সাথে। তোমার বরের তো ইনস্টাগ্রাম ফেসবুক আছে, জানে তোমার বর এইসব যে তুমি করছো। এরকম একটা কমেন্টস একজন ভিউয়ার্স কমেন্ট করেছে। তো দেখো, এটা অনলি ফর একজন কমেন্টস, ঠিক আছে, কিন্তু এখানে যে লিখেছে তুমি নাকি টিনুর ভাইয়ের সাথে প্রেম করছো, এই যে একটা কথা, আমি না জাস্ট দেখে এবং জাস্ট শুনে আমি অবাক হয়ে গেছি যে রিতার সাথে লাইফার প্রেম। দেখো, প্রথমত আমি এটাকে কখনোই বিশ্বাস করি না। কারণ রিতা হতে পারে লোভী একজন মেয়ে, কারণ ওই যে গিফট পাওয়ার নেশায় ফ্রিতে নেল আর্ট করবে, বিরিয়ানির প্যাকেট খাবে, কুর্তি পাবে, তার জন্য, প্লাস আইডির হয়তো ভবিষ্যতে আইডি নিয়ে এগোবে, যার জন্য টিনু এবং টিনুর এই নোংরামোকে প্লাস তার পুরো পরিবারের নোংরামোকে সাপোর্ট করতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে এই যে বাচ্চার বাবার সাথে বাচ্চার মাকে যে সমস্ত কন্ট্রোভার্সি, যে ক্রিয়েটাররা, যে সমস্ত ভিউয়ার্সরা শুইয়ে দেয়, এমনকি বাচ্চার বাবার সাথে তার মামার মেয়ে যে কিনা ওই বজরংবলী পুজোর দিন চিকেন খেয়েছিল বলে পুরোপুরি একদম নোংরা একটা সম্পর্ক লিপ্ত করে দিয়েছিল, আমি কিন্তু ওদের মতো কখনোই এটা বলবো না। কারণ এটা কখনো পসিবল না। রিতা হতে পারে অন্য কোনো স্বার্থে, এই মানে অন্য কোনো স্বার্থ বলতে কি, এই যে আইডির প্রমোশন বলতেই পারো, বা ফ্রি ফান্ডে খাওয়া দাওয়া, কুর্তি পাওয়া, 1 মাস এসে ঘোরাফেরা, তার মধ্যে হতেই পারে ফ্রিতে নেল আর্ট করা, পয়সা কিছু ক্যাশ দেওয়া। কিন্তু কখনোই কিন্তু এই সম্পর্কটা আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। জানি না যে তুমি কমেন্টস করেছো, হয়তো তুমি আমারও ভিডিও দেখো, আমাকেও কমেন্ট করো, কোথা থেকে এরকম জানতে পারলে। আমি অন্তত এরকম কিছু নিউজ ভিডিওতে এখনও পর্যন্ত কারোর ভিডিওতে দেখিনি, বা কোনো কমেন্টসও দেখিনি। আমি না কমেন্টসটা পড়ে না জাস্ট অবাক হয়ে গেলাম। নিশ্চয়ই সেই ভিউয়ার্স কোথাও না কোথাও শুনেছে বা কোথাও না কোথাও দেখেছে এরকম কিছু বিষয়, তার জন্যই এরকম একটা কমেন্টস করেছে। তো দেখো, আমার মনে হয় সম্পর্ক এমনইভাবে হওয়া উচিত যেই সম্পর্কের মধ্যে কেউ দেখেও না কোনো কাদা ছেটাতে পারে, কিন্তু এরা এতটাই বাড়াবাড়ি করে ফেলে যেই জন্যই হয়তো এরকম কিছু ভিউয়ার্স কমেন্ট করতে বাধ্য হয়েছে। তবে কি জানো তো, রিতা এমন একটা মেয়ে, প্রচণ্ড চালাক একজন মেয়ে। তো এই মেয়ে কোনো দিনই এই লাইফার মতো একজন বলদার সাথে কখনো, মানে এই ধরনের কথা তো ভাবতেই আমি পারি না। আর রিতার মতো চালাক মেয়ে, মানে স্মার্ট মেয়ে রিতার মতো, কখনোই কিন্তু এই লাইফার মতো বলদাকে, ভুঁড়ি উঁচু করা খালিগা বলদাকে কখনোই কিন্তু ওই সমস্ত
সমস্ত চোখে তো মানে অনেক দূর কি বাদ, মানে ও যে ওর সাথে একটা সিঙ্গেল ছবি তুলেও কিছু মনে করবে এটাও কিন্তু হয়তো রীতা ভাবে না। তাই আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো না মনে করাটাই উচিত। আমার তো মনে হলো যে এটা কখনোই পসিবল নয়। এবার তোমরা তোমাদের অবশ্যই মতামত জানিও, কারণ কি জানো তো, যখন দেখেছি টিনুকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা বাচ্চার বাবা এবং বাচ্চার ঠাম্মির সাথে বাচ্চা পায়দা করে দিয়েছে এবং তার মামার মেয়ের সাথেও সম্পর্ক লিপ্ত করে দিয়েছে, তখন যেমন খারাপ লেগেছিল, আজকের আমার এই কথাটাও জানতে পেরে না যে রীতার সাথে লাইফার নাকি নোংরা সম্পর্ক, এই কথাটা জানতে পেরেও আমার খারাপ লাগছে, কারণ এগুলো পসিবল না। তবে বক্রবর্তী পরিবারের এমন একটা স্ট্যাম্প লেগে গেছে যে এদের দ্বারা কিছু সম্ভব নয়, এটাও কিন্তু আবার নয়, এরা যে কোনো কিছুকে সম্ভব করতে পারে। যেমনটি কমবস্থার ভিডিওতে বলল কি যে অনেক দিন পর দেওর বসে আছে আমার সাথে গল্প করবে বলে। কেন? বাড়িতে তো টিনু আছে, বাড়িতে ওর দাদা আছে, মাসি আছে, তাদের সাথে গল্প করা বাদ দিয়ে কেন অমাবস্যার সাথে গল্প করবে? ওই গ্রামে কি একমাত্র টিনুর মাই ওর বৌদি, মানে ওই দেওরের, আর কি কোনো বৌদি নেই? কারণ টিনুর আরও অনেক জেম্মা কাকিমা তারা আছে, কই তাদের সাথে তো কখনো গল্প করতে এরকম কিছু আমরা শুনি না। এমনভাবে বলছে অমাবস্যা যে তাড়াতাড়ি যায়, আমার দেওর এসে অনেক দিন পর বসে আছে আমার সাথে গল্প করবে বলে। মানে এরাই এমনভাবে ভিউয়ার্সদের সামনে বিষয়টাকে নিয়ে আসে যে দেওর ওয়েট করছে আমার সাথে গল্প করবে বলে। বাড়িতে তো আরও মানুষ আছে, তাদের সাথেও তো গল্প করলে পারে, তো তারাই বলার সুযোগটা করে দেয়, যেই কারণে না মানে ভিউয়ার্সরা এই ধরনের কথাগুলো বলতে পারে। যদিও বা আমার মনে হয় ভিউয়ার্সটা তো এমনি এমনি বলিনি, নিশ্চয়ই কিছু এমন দেখেছে বা শুনেছে যার জন্য সে এরকম কমেন্টস করতে বাধ্য হচ্ছে। তবে তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে এরকম সত্যিই কি কোনো কিছু পসিবল, কোনো কিছু সম্ভব? আর যার জন্যই কি মৌসুমী একদম এই সম্পর্ক থেকে নিজেকে 10 মাইল দূরে সরিয়ে নিয়েছে। মানে যারা বলছিল প্রেগনেন্ট কোথায় গেল তাদের মুখ? সত্যিই কি প্রেগনেন্ট হলে তো এতদিনে অনেক কিছু আমরা জানতে পেরে যেতাম, তাই না? তো যাই হোক, আমার কাছে এটা আশ্চর্য, মানে আমি এই বিষয়ে কোনো কিছু পোস্ট দেখেও নি, এমন কিছু রিলসও দেখিনি বা এমন কিছু ভিডিও দেখিনি যাতে করে আমার মানে মনে হবে, বাট আমি কমেন্টসটা দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম, তাই তোমাদের সামনে এটাকে একটু তুলে ধরলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আজ আমার গলার খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য বারবার ভিডিও কাট করেছি, জল খেয়েছি। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।